ওই শুনছো, নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। আমার নাম রাইমা। আমি তখন ক্লাস 10-এ পড়ি। মফস্বলের একটা ছোট্ট শহরে আমাদের স্কুল, লালিটের পুরাতন ভবন। চারদিকে কড়কড়ে শব্দে ছুটে বেড়াচ্ছে পাখি, আর একরকম অদ্ভুত ঘামের গন্ধে মেশানো দুপুর। সেই স্কুলেই একদিন প্রথম দেখলাম ওকে। ওর নাম নিলয়। ও ছিল সদ্য ভর্তি হওয়া ছাত্র। প্রথম দিকেই খেয়াল করেছিলাম ছেলেটা সবার থেকে একটু আলাদা। তার চোখে একটা নিশ্চিন্ত বিষাদ ছিল, তার হাসির মধ্যে লুকানো চাপা ব্যথা। অন্য ছেলেরা যেমন অকারণে মেয়েদের দেখে সিটি বাজাতো, ও তাদের মতো ছিল না। ও ছিল অন্যরকম। আমরা একদিন ইংরেজির ক্লাসে এক বেঞ্চে বসি। স্যারের প্রশ্ন দিতে দিতে স্যার আমার মুখের দিকে আটকে গেলেন। স্যার আমাকে একটা প্রশ্ন করলেন, যার উত্তর আমার জানা ছিল না। পাশেই বসে ও নিচু গলায় বলে দিল, মেটাফোর। আমি তাকিয়ে দেখি ওর মুখটা হালকা একটা হাসি। সেই দিনই প্রথম আমি ওকে একটু আলাদা করে দেখেছিলাম, ওর দিকে প্রথম তাকিয়েছিলাম বলা যায়। এরপর যেন নিয়ম হয়ে গেল, একসাথে টিফিন খাওয়া, গ্রুপ স্টাডি, টিউশন যাওয়ার সময় একসাথে হাঁটা। আমি আর ও কখন যে একে অপরের প্রয়োজন হয়ে উঠলাম। একদিন বিকেলে স্কুল থেকে ফিরছিলাম, রাস্তায় হঠাৎ বৃষ্টি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল। চলো ওই দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়াই। আমরা ভিজতে ভিজতে সেই ছাউনির নিচে দাঁড়ালাম। হাত কাঁপছিল আমার। ও হালকা করে আঙুল ছুঁয়ে বলল, তুমি জানো আমি তোমাকে খুব পছন্দ করি। আমি কিছু বলিনি, শুধু মাথা নিচু করেছিলাম। কিন্তু ভিতরে ভেতরে আমার বুকের মধ্যে যেন এক ঝড় বইতে লাগলো। সেই দিন আমাদের প্রথম প্রেমের স্বীকারোক্তি ছিল। না ছিল ফুল, না ছিল কোনো কবিতা, শুধু সেই ভিজে বিকালটাই ছিল আমাদের প্রথম ভালোবাসা। কিন্তু সমস্যা শুরু হলো যখন রাইমার এক কাকা আমাদের দুইজনকে বাজারে একসাথে দেখে ফেলল। এই ছেলেটাকে? কাকা, ও আমার বন্ধু হয়। স্কুলে পড়া এক মেয়ে এখন রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়। এরপর আমার বাড়িতে শুরু হলো একরকম যুদ্ধ। মা আমাকে বকতে বকতে কেঁদেই ফেললেন। তোর বাবার সম্মান নষ্ট করবি? বাবা কয়েকদিন আমার সাথে কথা বন্ধ রেখেছিলেন। নিলয়ের দিকেও চাপ আসছিল। ওর মা অসুস্থ, ওর বাবার মৃত্যু হয়েছে অনেক আগে। ও বলেছিল, রাইমা, আমাদের কেউ চাইছে না একসাথে থাকতে, তুমি কি পারবে সবার বিরুদ্ধে যেতে? আমি চুপ করে ওর হাত ধরেছিলাম, পারবো, শুধু তুই পাশে থাকিস। সেই সন্ধ্যায় আমরা ঠিক করেছিলাম পালিয়ে যাব। আমরা জানতাম এটা ভুল, আমরা জানতাম এ সমাজ আমাদের ছিঁড়ে ফেলবে। তবু ভালোবাসা তো ভুল না, ভালোবাসা শুধু সাহস চাই। আমাদের পালানোর পরিকল্পনাও সহজ ছিল না। এটা ছিল এক ধরনের তাড়না, স্বাধীনতার জন্য অদ্ভুত এক আকাঙ্ক্ষা। তবে সেই আকাঙ্ক্ষা মানে আমি বুঝেছিলাম আমাদের জীবনটা একেবারে নতুনভাবে শুরু করতে হবে। রাতের দিকে যখন সবার ঘুম ঘুম মুখ ছিল, তখন আমরা পরিকল্পনা করলাম। নীলা আমাকে ফোন করে বলল, কাল সকালে স্কুলের পর আমরা দুইজন চলে যাব, তুই ঠিক থাকবি? হ্যাঁ, আমি ঠিক থাকবো। ঠিক আছে, তুই প্রস্তুত থাকিস। আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। বাড়ির সবাই এতটা রেগে গেছিল যে কোনোভাবে আমাদের ভালোবাসাকে মেনে নেওয়া সম্ভব ছিল না। আর আমরা দুই তরুণ তরুণী নিজেদের ভালোবাসার জন্য পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। পরদিন স্কুল শেষ হওয়ার পর আমরা সরাসরি রেল স্টেশনে চলে গিয়েছিলাম। কিন্তু রেল স্টেশনটা ছিল অদ্ভুত ভয়ঙ্কর। হাজারটা মুখ, হাজারটা চোখ, কেউ জানতো না আমাদের কাছে কি গোপন রহস্য। আমরা বগিতে উঠলাম। আমাদের আবেগ আগের মতো আর কাজ করছিল না। আমাদের আগের পরিকল্পনা ছিল কলকাতা চলে যাব।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো, আর আমরা দুজন একে অপরের দিকে তাকিয়ে চোখের ভাষায় বুঝে নিলাম এটাই আমাদের নতুন জীবন। কিন্তু হঠাৎ করেই কিছু ভুল হয়ে গেল। স্টেশন মাস্টার আমাদের কাছে চলে এলো, আমাদের অনুমতিপত্র দেখতে চাইলো। আমরা কিছু বলতে পারলাম না। ওখানেই প্রথম ফাঁস হয়ে গেল। তৎক্ষণাৎ নিলয়ের মা ফোন করে আমাদের বাড়ি যেতে বলল। রাইমা, তুমি কোথায়? মা, আমি আমি কিছুই জানি না। তুই কি পালিয়ে গেছিস? তোর বাবা জানে? না মা, আমি আমি না, আমি ঠিক আছি। আমার চোখে জল চলে আসলো। আমি শুনতে পাচ্ছিলাম বাবা মায়ের কান্নার শব্দ। পালানো, ভালোবাসার জন্য পালানো, এবং এখন বাড়ির সদস্যদের কষ্ট। আমরা জানতাম এটা আমাদের জন্য সঠিক ছিল না, কিন্তু তখন আর কিছু করারও ছিল না। রেল স্টেশনের মধ্যে অদ্ভুত একটা নীরবতা তৈরি হলো। কিছুক্ষণের মধ্যেই আমাদের পেছনে দাঁড়িয়েছিল কয়েকজন পুলিশ কর্মকর্তা। আমাদের আটকানো হয়েছিল, অথচ আমরা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না। আমাদের একে অপরের হাত শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছু করারও ছিল না। ওই মুহূর্তে আমাদের ভালোবাসা যেন এক ধরনের অদ্ভুত শক্তি হয়ে উঠেছিল, যা আমাদের সামনে সব বাধা পার করতে সাহায্য করছিল। তাদের আর কিছুই বলার ছিল না, তারা আমাদের ছেড়ে দিল। কিন্তু তা সত্ত্বেও জানতাম যে আমাদের পরিবারের কাছে হয়তো আমরা কখনোই ক্ষমা পাবো না। তবে সেই রাতে শেষ সেলফি নিলয়ের সাথে যখন হাসতে হাসতে দাঁড়িয়েছিলাম, মনে হয়েছিল কিছুটা হলেও আমরা জয়ী। রেল স্টেশনে পুলিশের চোখে পড়ার পর আমাদের পালানোর পরিকল্পনা পুরোপুরি বিফলে যেতে বসেছিল। কিন্তু নিলয় আমাকে জোর করে বলল, কিছুই হবে না রাইমা, আমরা কিছুতেই একে অপরকে ছাড়ব না। স্টেশন থেকে যখন ছাড়া পেলাম, তখন দিন গড়িয়ে রাত হয়ে গিয়েছিল। আমরা কোথায় যাব? কোথাও ঠাঁই ছিল না। আমাদের কাছে ছিল কেবল একে অপরের হাত। কলকাতার সেন্ট্রাল পার্কে গিয়েছিলাম, সেখানে গিয়ে দাঁড়ালাম। ভিড় ভাঙা রাত, আলো ঝলমলে, কিন্তু আমি তখনও জানতাম না আমাদের জীবনটা কোথায় নিয়ে যাবে। নিলয়ের চোখে এক ধরনের দৃষ্টিহীন উন্মাদনা ছিল। সে জানতো আমাদের আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। সে বলল, আজকে রাতটা আমরা এখানেই কাটাবো, পরের দিন শহরের বাইরে চলে যাব। কিন্তু পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওই রাতে কিছুই মাথায় আসছিল না। নিলয় একটা হোটেল রুম বুক করলো। কেউ জানতো না আমরা এখানে এসেছি। আমাদের জন্য কি অপেক্ষা করছিল? পরের দিন অনেকটা ভয় কাটিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম পালিয়ে গিয়ে একটা রেজিস্টার অফিসে বিয়ে করতে হবে, কলকাতার কোনো এক কোণে, যেখানে কেউ আমাদের চিনবে না। সেদিনটা, ওই একটা মুহূর্তে আমাদের জীবন অনেক বড় একটা সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। আমি ভয়ে কাঁপছিলাম, নিলয়ও। কিন্তু যখন আমরা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম, তখন মনে হয়েছিল এই সিদ্ধান্ত ছাড়া আর কোনো পথও ছিল না। রেজিস্ট্রি অফিসে পৌঁছানোর পর আমাদের মধ্যে আর কোনো দ্বিধা ছিল না। নিলয় আমার চোখে চোখ রেখে বলল, তুমি কি আমার সাথে থাকতে চাও রাইমা? রাইমা শুধু মাথা ঝাঁকালো। হ্যাঁ। অফিসে সেই উকিলের কাছে গিয়ে আমরা সই করলাম। মুছে যাওয়া সব ভয়, সব আশঙ্কা, সব বাধা, সেগুলো সইয়ের সাথে সাথে যেন হারিয়ে গেল। যখন প্রথম রাতটা কাটালাম, সেই অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে কিছুটা হলেও শান্তি পেলাম। ও তখন পাশের বেডে শুয়েছিল। আমাকে ঠিক আগের মতো চোখেই চোখ রেখে বলল, এখন আমরা একে অপরের চিরকালের, কেউ আমাদের আলাদা করতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে তখনও একটা প্রশ্ন ছিল, যা আমরা দুইজনের ভেতরে অনুভব করছিলাম। আমরা কি সত্যি সুখী? আমাদের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক আছে, বা ভবিষ্যতে কি নতুন করে হতে পারে? এই জীবনটাও কি আমাদের জন্য সত্যি সঠিক পথ চলা? ওই শুনছো? নতুন নতুন ভালোবাসার গল্প পেতে
আমাদের প্রেমের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ। এই রাতের পর আমাদের দুজনের মনেই এক অসীম সংকল্প ছিল। এই যাত্রা শুধু আমাদের নয়, আমাদের ভবিষ্যতেরও। পালিয়ে বিয়ে করার পর শুরু হলো আমাদের জীবনের নতুন এক অধ্যায়। কলকাতায় চলে আসার পর কিছুটা স্বস্তি মিলেছিল, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। দিন কয়েকের মধ্যেই নিলয় এবং আমি বুঝতে পারলাম আমাদের জন্য জীবনের সবচেয়ে বড় সংগ্রাম এখন শুরু হলো। এবার আমাদের সঠিকভাবে বেঁচে থাকার লড়াই। আমাদের পরিবার সব কিছু জানতো, আমরা জানতাম একদিন তারা আমাদের খুঁজে পাবে। সেদিন ঠিক হয়ে গেছিল সব কিছুই, কিন্তু অতঃপর আমাদের পরিবার আমাদের খুঁজে পেল। একদিন দুপুরবেলা নিলয় আমাকে ফোন করে বলল, রাইমা, তোমার বাবা মা এখানে এসেছে, তারা আমাকে ডেকে পাঠিয়েছে, তুমি কি আসবে? আমি আতঙ্কিত হয়ে বললাম, আমি ভয় পাচ্ছি নিলয়, আমি জানি তারা আমাকে ক্ষমা করবে না। কিছু হবে না, আমরা একসাথে আছি, একসাথে থাকবো, আমি তোমার পাশে আছি। নিলয়ের সঙ্গে গিয়ে প্রথমে আমরা বাবা মাকে দেখলাম। এত বছর পর তাদের মুখে এমন এক ধরনের অচেনা রাগ দেখলাম যা আগে কখনো দেখিনি। বাবা আমাকে চুপ করে শুধু দেখছিলেন। মা তখন পাগলের মতো কেঁদে ফেললেন। তুমি কি জানো রাইমা, তুমি যে পথ বেছে নিয়েছো তাতে আমাদের কতটা সম্মান হারিয়ে গেছে? মা, আমি জানি, কিন্তু আমি চাই আমি আর নিলয় একসাথে থাকি। তোমরা দুজন মিথ্যা সংসার গড়েছ, এটা আমরা কখনোই মেনে নেব না। তুমি কি জানো রাইমা, আমাদের জন্য কত বড় কলঙ্ক বয়ে এনেছো তুমি? তুমিও জানো আমাদের একা হয়ে যেতে হবে। আমরা একে অপরকে ভালোবাসি। মায়ের কথা শোনা বা অমান্য করা আমাদের জন্য একটা সিদ্ধান্ত। আমার মাথায় ঠিক তখন খালি হয়ে গিয়েছিল। আমরা দুজন পরিবারের সম্মান ত্যাগ করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে সেই সম্মান ফিরে পাওয়ার জন্য কিছু করতে হবে। তারপর কিছুদিন এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমাদের নতুন জীবনে উজ্জ্বলতা ছিল, কিন্তু সেই উজ্জ্বলতার সাথে একটা মেঘও ছিল, অথবা সেই মেঘ আমাদের শিরোত্রাণ করছিল। একদিন সন্ধ্যায় আমরা নতুন একটা বাসা ভাড়া নিলাম, যেখানে কেউ আমাদের চিনবে না। আমরা কি সত্যি নিজেদের খুশি করতে পেরেছি রাইমা? আমি চোখে চোখ রেখে বললাম, না, আমরা কখনো পুরোপুরি খুশি হতে পারবো না, কিন্তু একসাথে থাকলে হয়তো আমরা সেই শূন্যতা পূর্ণ করতে পারবো। কিন্তু আমাদের পরিবার কখনো শান্তি পায়নি। তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে থাকে, চাপ দিতেই থাকে। মাঝে মাঝেই মা ফোন করতেন, আর ফোন করে বলতেন, তোমরা তো পালিয়ে গিয়েছো রাইমা, আমি জানি একদিন তোমরা ঠিক বুঝবে, আমাদের সমাজে বেঁচে থাকতে হলে সম্মানের প্রয়োজন। 1 মাস পর বাবা মা আমাকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিলেন। এমনকি নিলয়ের পরিবারও তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তারা আমাদের পাশে থাকলেও সমাজের ভয়ে তারা কখনো মুখ খুলতে পারছিল না। আমরা দুজন তখন একসাথে সিদ্ধান্ত নিলাম, যা কিছু হোক না কেন আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু এই সমাজের ঢালাঝাল, পারিবারিক অস্বীকৃতি, এসব নিয়ে আমরা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছি? কিভাবে গড়ব আমাদের ভবিষ্যৎ? আমি জানতাম আমাদের জন্য বাস্তবতা অনেক কঠিন হবে, তবে প্রেমের জগতে আমি তোমাকে কখনোই ছাড়ব না নিলয়। এই যুদ্ধে আমরা একসাথেই বাঁচব। প্রেমের জগতে এটা এক ভিন্ন যুদ্ধ, সেই যুদ্ধটা আমরা বেছে নিয়েছিলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে ভবিষ্যতে যত ঝড়ঝাপটাই আসুক আমরা কখনো একে অপরকে ছেড়ে না যাই।